আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় সম্পর্কে। এই অধ্যায়টি যে হেডিং, চ্যাপ্টারটির যে নাম, তাকে বলা হয়েছে ইতিহাসের ধারণা। মানে ইতিহাস সম্পর্কে একটি ধারণা লাভ করা হচ্ছে এই অধ্যায়ের মূল উদ্দেশ্য। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে ইতিহাস বলতে কি বোঝায়। তোমরা যেটুকু জানো তাতে এটুকু বুঝেছো যে ইতিহাস হলো যে অতীত দিনের কিছু কথা। ইতি মানে হচ্ছে অতীতের, আর হাস মানে হচ্ছে কথা। তাহলে অতীতের সব কথাই ইতিহাস, এইটা তোমরা মনে করো। এবং তাতে কি হয় না, ইতিহাস সম্পর্কে একটি ধারণা জন্মায় যে ইতিহাস বোধহয় সব রাজাদের কাহিনী, যুদ্ধের কাহিনী, রাজ্য জয়ের কাহিনী, সাম্রাজ্য গঠনের কাহিনী, তার পতনের কাহিনী। কীরকম একটি বিরক্তিকরও মনে হয় মাঝে মধ্যে, যেগুলো আসলে পড়ে কি হবে, ইতিহাস পাঠ করে আমাদের কি জীবনে কাজে লাগবে। দেখো, অতীতকে যদি আমরা জানি, ইতিহাস মানে তো শুধু একটি ইতিহাস গ্রন্থ না। ইতিহাসের ধারণা হচ্ছে তুমি যে কোনো বিষয় নিয়েই পড়াশোনা করো না কেন, তার ইতিহাস অর্থাৎ অতীতের কাহিনী তোমাদের জানতে হয়। কেন জানতে হয় না, অতীতকে যদি আমরা না জানি তাহলে ভবিষ্যতের দিকে কিন্তু এগিয়ে যেতে পারবো না, আর বর্তমানকেও ঠিকঠাকভাবে বুঝতে পারবো না। তাহলে বর্তমানকে বুঝতে এবং ভবিষ্যতের পথে এগিয়ে যেতে আমাদের ইতিহাস জানা দরকার। এই ইতিহাস জানা মানে শুধু কিন্তু কতগুলো রাজাদের কাহিনী, যুদ্ধের কাহিনী জানা নয়। ধরো চিকিৎসা, যে তোমাদের মধ্যে কেউ হয়তো ডাক্তার হবে, তো যে ডাক্তারি নিয়ে পড়াশোনা করবে তাকে সেই প্রাচীনকালের চরক সুশ্রুতের কথা পড়তে হবে। কেন পড়তে হবে না, তারা যতটা পর্যন্ত এগিয়ে নিয়ে গেছেন, তার আগে পর্যন্ত যতটা এগিয়ে গেছে, তারপর থেকে হচ্ছে তোমার কাজ। তাহলে তোমাকে অতীতের ওই জ্ঞানটাকে আগে লাভ করতে হবে, তারপর তবেই তুমি ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে। না হলে কি হবে না, এগিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু থেমে যাবে। তাহলে আমরা যদি আমাদের দেশকে ঠিকমতো জানতে চাই, আমাদের সমাজকে ঠিকমতো জানতে চাই, তবেই কি হবে না, আমরা দেশ গঠনের, আগামী যে দেশ গঠন, আগামীতে আমাদের সমাজকে আরও সুন্দর করে গড়ে তোলা, সেই কাজটি করতে পারবো। রবীন্দ্রনাথ ঠাকুর, দেখো এখানে তিনি বলেছেন যে শুধু ওই ইতিহাস মানে কিন্তু বিদেশিরা এসে মারামারি কাটাকাটি করলো, বাপে ছেলেতে, ভাইয়ে ভাইয়ে সিংহাসন নিয়ে টানাটানি হলো, এইটুকু জানা কিন্তু ইতিহাস নয়। তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে ইতিহাস তার দেশের সঙ্গে পরিচয় করে দেয়। মানে ইতিহাস হলো সেই শাস্ত্র যা অধ্যয়ন করলে, যা জানলে আমরা আমাদের দেশ সম্পর্কে জানতে পারি। মানে ইতিহাস পাঠ্য যদি তোমরা ধরো, তাহলে ইতিহাস চর্চার মধ্যে দিয়ে ইতিহাস এমন হতে হবে যাতে আমরা আমাদের স্বদেশকে নিয়ে গর্ব করতে পারি। বঙ্কিমচন্দ্র যেমন বলেছেন, তিনি বলেছেন যে এই আমরা বাঙালির ইতিহাস চাই। এই যে আমরা বাঙালি, তাহলে বাঙালি সমাজ কিভাবে গঠিত হয়েছে, তারা কোথায় প্রথম বাস করত, কিভাবে সভ্য হলো, কি খেত, কিভাবে তার খাদ্যের পরিবর্তন ঘটেছে, কিভাবে তার পোশাকের পরিবর্তন ঘটেছে, ভাষার পরিবর্তন ঘটেছে। তো কে লিখবে এই ইতিহাস? বঙ্কিমচন্দ্র বলেছেন যে আমি, তুমি, যে পারবে সবাই লিখবে। আর এই জন্যই কী করতে হবে, আমাদের ইতিহাস পড়তে হবে, জানতে হবে, আর ইতিহাস আমাদের লিখতে হবে। ইতিহাস লিখতে হবে মানে কি, ইতিহাস রচনা করতে হবে। মানে কিছু পড়লাম সেটা মুখস্থ লেখা নয়। তো এই ইতিহাস কোথা থেকে লেখা হয় সেটা জানো কি? অতীতের সব কাহিনী ইতিহাস নয়। তাহলে কোনগুলো অতীতের কথা ইতিহাস বলবো আর কোনগুলোকে ইতিহাস বলবো না? না, যে অতীতের যে কাহিনী কোনো তথ্যের ভিত্তিতে বা কোনো উপাদানের ভিত্তিতে রচনা করা হয়, তখন সেটাকে ইতিহাস বলা হয়। আর অতীতের যে কাহিনীর বর্ণনা আমরা করি, তার যখন কোনো উপাদান পাওয়া যায় না, কোনো উপাদান ছাড়াই সেই কথা বলি, তখন সেটি ইতিহাস নয়, সেটি গল্প হয়। তাহলে ইতিহাস মানে হচ্ছে যে কোনো রেকর্ড থাকতে হবে। কি কি রেকর্ড থাকে ইতিহাস রচনা করার সময়? কোন কোন রেকর্ডের ভিত্তিতে ইতিহাস রচিত হয়? না, সেই রেকর্ডগুলিকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লিখিত, আর একটি হচ্ছে অলিখিত। অলিখিত মানে ধরো মাটির তলা থেকে কিছু পাওয়া গেছে, কিছু প্রত্নবস্তু বা হচ্ছে হাড়গোড়, এই সমস্ত। আর লিখিত যে উপাদান, সেই লিখিত উপাদান কিন্তু অনেক রকমের হতে পারে। সেই লিখিত উপাদানের মধ্যে পুরনো কোনো কাগজপত্র হতে পারে, বিভিন্ন বই হতে পারে,
কোনো আঁকা ছবি হতে পারে, বা ক্যামেরায় তোলা ছবি হতে পারে, কোনো ডায়েরি হতে পারে, চিঠি হতে পারে, সংবাদপত্র হতে পারে, বা কোনো ডাক টিকিট হতে পারে, বা সাধারণ মানুষের ধরো লিখে যাওয়া কোনো লিপি হতে পারে। তো সেইগুলো হচ্ছে সমস্ত আত্মজীবনী, স্মৃতিকথা, এগুলোও হতে পারে। তো যখন এই উপাদানগুলি থেকে আমরা ইতিহাস রচনা করি, তখন সেখান থেকে হুবহু লিখে দিলে কিন্তু সেটি সঠিক ইতিহাস হয় না। কেন সঠিক ইতিহাস হয় না? ধরো কেউ একজন আত্মজীবনী লিখেছেন, তাহলে তিনি কি করেছেন না, তার যে দেখার দৃষ্টিভঙ্গি কোনো ঘটনাকে, সেই দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। তাহলে সেখান থেকে যদি আমরা সেই ঘটনার ব্যাখ্যা হুবহু করি, তাহলে কি হবে না, তার দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হবে। তার পাশাপাশি সঠিক যে ঘটনা বা অন্য যে দৃষ্টিভঙ্গি, সেটি কিন্তু সেখানে প্রতিফলিত হবে না। তাহলে কোনো ঘটনাকে ব্যাখ্যা করার সময়, কোনো ঘটনাকে লেখার সময়, তার প্রকৃত ঘটনার প্রকৃত রূপ উন্মোচনের সময় কী করতে হয় না, পারিপার্শ্বিক অন্য নানান উপাদানের সাহায্যে সেটিকে যাচাই করে নিতে হয়। ঠিক যেমন ধরো ডাক্তার একটা মানুষের রোগের চিকিৎসা করেন। ধরো অনেক সময় হয় কি, তোমার কোথাও হয়তো ব্যথা হচ্ছে, তো সেই ব্যথা হলে তো একটা নির্দিষ্ট রোগ হবে সেরকম কিছু ব্যাপার নয়, সেটা নানান রকম হতে পারে। তাহলে তিনি দেখেন কি, তিনি যাচাই করে নেন যে এই ব্যথার কারণ কি কি হতে পারে। তো এই যে যাচাই করে নিয়ে তারপর সিদ্ধান্তে আসা, এটা হচ্ছে বিজ্ঞানসম্মত একটা দৃষ্টিভঙ্গি। তাহলে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গির মাধ্যমে সঠিক ইতিহাস রচনা করা সম্ভব, এবং সেই ইতিহাস কি হয় না, একটি জাতিকে, একটি দেশকে গড়ে তুলতে সাহায্য করে। তো এই উপাদানগুলো যখন ব্যবহার করা হয়, তখন ওই যে একপেশে বক্তব্য, কারো দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হচ্ছে, বা ধরো কোনো ধর্মীয় দৃষ্টিভঙ্গি, এই সমস্তগুলো থেকে কি হয়, একটা নিরপেক্ষ অন্যান্য পারিপার্শ্বিক উপাদানের সাহায্যে যাচাই করে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে ঐতিহাসিক ইতিহাস রচনা করেন, অর্থাৎ সেই ঘটনার ভাষ্য দান করেন, ব্যাখ্যা করেন। তো এই যে ইতিহাস, এটা অতীতের যে কাহিনী, অতীতের তো আর শেষ নেই। বহু অতীতকাল থেকে ধরো আজকে যেটা ঘটছে সেটা আগামীকাল অতীত হয়ে যাবে। তো এইগুলোকে মনে রাখার জন্য ক্যাটাগরি ওয়াইজ আমরা অনেক সময় যুগ বিভাজন করি ইতিহাসের। তো সেই যুগ বিভাজন এক এক সময় এক এক রকম হয়ে থাকে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বলে একজনের নাম তোমরা যদি না শুনে থাকো, তাহলে জেনে রাখো যে তিনি একজন বিখ্যাত সংস্কৃত পণ্ডিত ছিলেন এবং ভাষাবিদ ছিলেন, এবং বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিও করেছেন। তিনি ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত নিযুক্ত হয়েছিলেন। তারপর হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জজ পণ্ডিত হিসেবে কাজ করেছেন। তো তিনি একটি বই লিখেছিলেন 1808 খ্রিস্টাব্দে। সেই বইটির নাম হচ্ছে রাজাবলী। তো সেই রাজাবলী বইতে তিনি ইতিহাস লিখেছেন ভারতবর্ষে। তাতে যে ঘটনার ব্যাখ্যা করেছেন, তাতে দুটি যুগে ভাগ করেছিলেন, একটা হচ্ছে যুধিষ্ঠিরের কাল আর একটা হচ্ছে কলিযুগ। তারপর বিভিন্ন সময় বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে ভাগ করেছেন যুগকে। যেমন একজন বিদেশি ঐতিহাসিক, মানে ভারতবর্ষ তো দীর্ঘদিন ব্রিটিশের অধীনে ছিল, তো একজন বিদেশি ঐতিহাসিক, তার নাম ছিল জেমস মিল। তিনি একজন বিখ্যাত ইতিহাসবিদ এবং দার্শনিক ছিলেন। তার লেখা বইটির নাম হচ্ছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। তো তিনি যেহেতু বিদেশি, তিনি কি করেছেন না, তিনি ভারতীয় সভ্যতা, সমাজ, সংস্কৃতি সব কিছুকে হেয় করবেন, এটা স্বাভাবিক। এবং তিনি তার দৃষ্টিভঙ্গি থেকে ভারতবর্ষের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করেছিলেন। একটি হচ্ছে হিন্দু যুগ, তারপরে হচ্ছে মুসলিম যুগ, আর তারপরে হচ্ছে ব্রিটিশ যুগ। দেখো, তিনি এই যে যুগে ভাগ করলেন, তিনি প্রাচীন যুগ অর্থাৎ ভারতবর্ষে মুসলিম আগমনের আগে, ইসলাম ধর্মের আগমনের আগে পর্যন্ত সময়কালকে হিন্দু যুগ বললেন। তারপর মধ্যযুগে যেখানে সুলতানি শাসন, মুঘল শাসন যখন চলেছিল, সেই সময়টাকে বললেন মুসলিম যুগ। কিন্তু ব্রিটিশরা যখন আমাদের দেশ শাসন করলো, তখন ব্রিটিশরা তো খ্রিস্টান ধর্মের ছিল। তাহলে দুটিকে তিনি ধর্মের ভিত্তিতে ভাগ করলেন, হিন্দু যুগ, মুসলিম যুগ। তাহলে তৃতীয়টিকে বলা উচিত ছিল খ্রিস্টান যুগ। তিনি কিন্তু তা বললেন না, তিনি বললেন যে এটি হচ্ছে ব্রিটিশ যুগ। কেন না, তিনি দেখাতে চাইলেন বিশ্ববাসীকে যে ব্রিটিশরা হচ্ছে অনেক উদার, তারা সচেতন, তারা অনেক আধুনিক, তারা ওই ধর্মীয় বেড়াজাল থেকে বেরিয়ে এসেছে। এটা তিনি বিশ্ববাসীকে দেখাতে চাইলেন, এবং ব্রিটিশ শাসন যে কত উন্নত তা তার এই বিভাজনের মধ্যে দিয়ে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন। তো তার এই যুগ বিভাজন কিন্তু ভারতবর্ষের যারা ঐতিহাসিক তারা এটাকে মেনে নেন না। ভারতবর্ষের যারা ঐতিহাসিক তারা কি করলেন, তারা এই ইতিহাসের যুগটিকে তিনটি ভাগে ভাগ করলেন। তারা বললেন যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ।
এটি মোটামুটি সর্বজনগ্রাহ্য ভারতবর্ষের ইতিহাসের এই যুগ বিভাজনের ক্ষেত্রে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। 1206-এর আগে পর্যন্ত সময়কালকে বলা হয় প্রাচীন যুগ, আর 1206 থেকে 1757 পর্যন্ত হচ্ছে মধ্যযুগ, আর 1757 থেকে বর্তমান সময়কাল পর্যন্ত এই সময়কে বলা হয় আধুনিক যুগ। এরও আগে ধরো পৌরাণিক যে কাহিনীগুলো আছে আমাদের দেশে, সেই পৌরাণিক কাহিনীতেও সেখানে কিন্তু 4টে যুগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে সত্য, ত্রেতা, দাপর এবং কলি। কিন্তু সেগুলো বর্তমানে গ্রাহ্য হয় না। বর্তমানে এই প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই 3টি যুগ বিভাজন হচ্ছে ঐতিহাসিকগণ তারা প্রতিষ্ঠা করেছেন এবং এটি বর্তমানে গ্রাহ্য। এই গোটা ইতিহাস জানার জন্য, এই আধুনিক যুগের ইতিহাস জানার জন্য তোমাদের কতগুলি বিশেষ টার্ম, মানে বিভিন্ন দেখবে চ্যাপ্টারগুলো পড়তে গিয়ে জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে উপনিবেশবাদ। উপনিবেশবাদ সম্পর্কে বলি যে উপনিবেশ হচ্ছে কি না, একটি দেশ যখন অন্য কোনো দেশকে দখল করে নেয় তখন সেই দখলীকৃত দেশটিকে বলা হয় উপনিবেশ। আর যারা দখল করলো, যেমন ধরো ব্রিটিশ ভারতবর্ষকে দখল করলো, তাহলে ভারতবর্ষ হলো ব্রিটিশের উপনিবেশ। আর ব্রিটিশরা ভারতবর্ষে যে নিয়ম কানুন, আইন এই সমস্ত যে চালু করলো, যে সমস্ত মতবাদ তারা চালু করলো, সেটাকে বলা হয় উপনিবেশবাদ। এই উপনিবেশবাদ মানে তারা কি করলো না, তাদের যে নিয়মকানুন, তাদের যে কালচার, তাদের সংস্কৃতি, তাদের অর্থনীতি, সমস্ত কিছু তারা এখানে চাপিয়ে দিল। চাপিয়ে দেওয়ার ফলে সেটা যে কোনো দেশে, ধরো আমাদের দেশ নয় ব্রিটেন দখল করেছিল, অন্য ফ্রান্স, জার্মানি তারাও বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করেছিল, অর্থাৎ বিভিন্ন জায়গা দখল করেছিল। তো সেখানে তাদের নিজস্ব নিয়মকানুন যে চাপিয়ে দিয়েছিল, সেখানে সেইগুলো সবই হচ্ছে উপনিবেশবাদ। আর একটি টার্ম হচ্ছে সাম্রাজ্যবাদ, যাকে ইংরেজিতে বলে ইম্পিরিয়ালিজম। এটি কি, ইম্পিরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একটি শক্তিমান দেশ অপর একটি দুর্বল দেশের উপর প্রভুত্ব করে, তাকে নিজের দখলে আনে এবং শক্তিশালী দেশ অধীনস্থ দুর্বল দেশের জনগণ ও সম্পদ সব কিছু নিজেদের স্বার্থে ব্যবহার করে। তো সেই প্রক্রিয়াকে বলা হয় সাম্রাজ্যবাদ। যদিও প্রাচীনকালে ভারতবর্ষে যে সাম্রাজ্যবাদ, সেই সাম্রাজ্যবাদ শুধু কিন্তু ভৌমিক সাম্রাজ্যবাদ ছিল, অর্থাৎ একটা রাজা তিনি অনেকটা এলাকা, অনেকের রাজ্য দখল করে নিয়ে একটি বিরাট রাজ্য গড়ে তুলতেন, তখন তাকে বলা হতো সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের প্রচলিত নিয়মকানুনকে বলা হতো সাম্রাজ্যবাদ। কিন্তু আধুনিক যুগে এসে সেই সাম্রাজ্যবাদ, সেই ধারণাটি চেঞ্জ হয়ে গেল। আর একটি বিষয় তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ হচ্ছে একটি মানসিক অনুভূতি, অর্থাৎ কোনো একটা ভূখণ্ডের মানুষ, ধরো সবাই যখন নিজেদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে তাদের সবার স্বার্থ এক বলে মনে করে। যেমন ধরো আমরা বলি কি, আমাদের জাতীয়তাবাদ কি, ন্যাশনালিজম, বলি ইন্ডিয়ান, অর্থাৎ ভারতীয়। তাহলে আমরা আমাদের ধর্মগত ভেদাভেদ, ভাষাগত ভেদাভেদ, খাদ্যগত ভেদাভেদ, পোশাক পরিচ্ছদগত ভেদাভেদ, ভূখণ্ডগত ভেদাভেদ, সমস্ত ভেদাভেদ ভুলে যখন আমরা সবাই একসুরে বলি আমরা ভারতীয়, এই বোধটা যে জন্মানো, এই বোধটাকে বলা হয় জাতীয়তা বোধ। আর এটাই হচ্ছে জাতীয়তাবাদের একটি ধারণা। তো ব্রিটিশরা যেহেতু দীর্ঘদিন ভারতবর্ষ শাসন করেছে, তো সে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে করতে আমাদের দেশের মানুষ তারা তাদের বিভিন্ন বিভেদ ভুলে, ধর্মগত বিভেদ, ভাষাগত বিভেদ, সমস্ত বিভেদ ভুলে তারা ব্রিটিশকে একমাত্র শত্রু বলে মনে করেছিল এবং নিজেদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। সেটাকেই বলা হয় জাতীয়তাবাদ। এই ভারতবাসী হিসেবে ভাবতে শেখা, সেটা কিন্তু আগে ছিল না, ব্রিটিশ শাসনেই এই জাতীয়তাবাদের জন্ম হয়েছে। তাহলে এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটির মূল বিষয়, ইতিহাস সম্পর্কে ধারণা। মানে ইতিহাস বলতে আমরা কি বুঝি আসলে, ইতিহাস আমরা কেন পড়ব, ইতিহাস কিভাবে রচনা করা হয়, ইতিহাস রচনা করার সময় কি কি সতর্কতা অবলম্বন করা দরকার, কোন কোন উপাদানের ভিত্তিতে ইতিহাস রচিত হয়, ইতিহাসের যুগ বিভাজন কিভাবে হয়, কারা কিভাবে যুগ বিভাজন করেছেন, কোনটি হচ্ছে সর্বজন গ্রাহ্য মত, মানে কোন মতটিকে আমরা গ্রহণ করব। তো এই সব কিছু হচ্ছে যে এই চ্যাপ্টারের বিষয়বস্তু। আমরা পরের যে অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে সেখানে বিভিন্ন প্রশ্নোত্তর আকারে, অর্থাৎ এক একটি ঘটনা পড়ব আর সেখান থেকে কি প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নের কিভাবে উত্তর লিখতে হতে পারে সে সম্পর্কে ব্যাখ্যা করব পরের
সেকেন্ড চ্যাপ্টারের ক্লাসে। প্রথম অধ্যায় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তা মন্তব্য করে জানাবে। আর নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, সেখানে মেসেজ করেও জানানো যেতে পারে। আর অন্যান্য ক্লাসগুলি দেখার জন্য সেই ক্লাসগুলির লিঙ্কও এখানে